আসসালামু আলাইকুম। তো তোমাদের কথা অনুযায়ী আজকে আমাদের প্রথম ক্লাস জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিংয়ের পদার্থবিজ্ঞানের। তো আজকের ক্লাসে আমরা তোমাদের দুইটি চ্যাপ্টার দেখাবো কোশ্চেন ব্যাংক সলভের। জিএসটিতে বিগত 5 বছরে আসা কোশ্চেনগুলোর সলভ করাবো ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা থেকে। তো পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে তোমাদের দেখো ডান পাশে ভেক্টরের টপিকগুলো লিখে রাখছি। গুচ্ছ এখন পর্যন্ত যত যে টাইপের কোশ্চেন আসছে এই 10টা টাইপ এখানে লেখা আছে, এই 10টা টাইপ থেকেই কোশ্চেনগুলো আসে। তো দেখো প্রথম যেই কোশ্চেনটা আছে এটা কি, দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর একটা কোশ্চেনটা করছে উভয় ভেক্টরের উপর অবিলম্ব ভেক্টর কোনটি, এটা বলা হয়েছে। তো দেখো এটা কোন টাইপের মধ্যে পড়ে, তুমি যদি প্রথমে এটা চিন্তা করো, এটা তোমার ভেক্টর গুণনের যে টাইপটা আছে ওই ভেক্টর গুণনের ক্রস গুণন থেকে চলে আসছে। কারণ আমরা কি জানি যে দুইটি ভেক্টর যখন ক্রস গুণন করা হয়, ক্রস গুণনের ফলে অবশ্যই কী পাওয়া যায়, আরেকটা কী পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায়। আর ওই দুইটি ভেক্টরের ক্রস গুণফল যখন দুইটি ভেক্টর ক্রস করা হয় তখন তাদের যে ফলাফলটা আছে এটা কী হয়, অবিলম্ব বরাবর ক্রিয়া করে। তো চলো এটা এই কোশ্চেনটা সলভ করছে। আমরা জানি কি দুইটি ভেক্টর, ধর এ একটা ভেক্টর আর ভি একটা ভেক্টর, এটা যদি ক্রস গুণন করা হয় তার মানে এটা হচ্ছে এরকম, চিত্রটা হয় এরকম, অবিলম্ব বরাবর যেই তাদের ক্রস গুণনের যে ফলাফলটা আছে এটা কি হয়, তাদের লম্ব বরাবর ক্রিয়া করে। তো এ ক্রস বি, যখন তোমাকে বলছে এই দুইটার ক্রস গুণনের ফলে যে ভেক্টরটা পাবা এটি হবে এই কোশ্চেনটার ফলাফল। তো এ ক্রস বি যদি করো তোমরা জানো এ ক্রস বি, এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস গুণন করলে আই ক্যাপ নির্ণয়কের সাহায্যে করতে হয়, জে ক্যাপ কে ক্যাপ 3 1 2 2 -2 4 এটা। তারপর এটাকে যদি করো তুমি আই ক্যাপ 4 + 4 মাইনাস জে ক্যাপ যদি করো 12 -4 প্লাস কে ক্যাপ যদি করো তাহলে থাকবে হচ্ছে -6 -2। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা 8 আই ক্যাপ মাইনাসের 8 জে ক্যাপ মাইনাসের 8 কে ক্যাপ, এটাই হচ্ছে তোমার আনসার। তো এখন দেখো এটা কত নম্বর আনসারে আছে, এটা হচ্ছে গ নম্বর আনসারে আছে 8 আই ক্যাপ মাইনাসের 8 জে ক্যাপ। আচ্ছা, অর্থাৎ এই কোশ্চেনটা সঠিক উত্তর কত, গ। তো এটা আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করি। তো জিএসটিতে আরেকটা কোশ্চেন আসা, দেখো কি কোশ্চেনটা আসছে, এক্স ওয়াই সমতলে 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ ভেক্টরটির দৈর্ঘ্য কত। কি বলছে তোমার, এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটির দৈর্ঘ্য কত। আমরা জানি কোনো একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি, আমরা জানি কোনো একটা ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ এ এক্স তার হোল স্কোয়ার প্লাস এ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড তার হোল স্কোয়ার। অর্থাৎ আই ক্যাপ যেটা, আই হচ্ছে তোমার এরকম আর কি, যদি এরকম তুমি চিন্তা করো, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, অর্থাৎ 3 দিক। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর যেটা এটা হচ্ছে আই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, অর্থাৎ আই ক্যাপের যে সহগ থাকে তার বর্গ প্লাস জে ক্যাপের বর্গ প্লাস কে ক্যাপের বর্গ করে তার বর্গমূল করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ভেক্টরের মান বের হয়। তোমাকে কি বলছে, মান বা ভেক্টরটা কতটুকু লম্বা বা কতটুকু দৈর্ঘ্য এটা বের হয়। তো এখন তোমাকে জাস্ট কি বলছে, দেখো এখানে কি দিছে, এটা হচ্ছে তোমার এক্স সমতলে, এটা হচ্ছে তোমার ওয়াই সমতল বরাবর, এটা হচ্ছে কে সমতল বরাবর, অর্থাৎ কে হচ্ছে জেড সমতল, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তিনটা সমতল বরাবর কি করে। কিন্তু তোমাকে কোশ্চেনে কি বলে দিছে, জাস্ট এক্স ওয়াই সমতল বরাবর ভেক্টরটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এক্স ওয়াই বরাবর যতটুকু দৈর্ঘ্য শুধু তোমাকে ততটুকু দৈর্ঘ্য বের করতে বলছে। তো এতটুকুর জন্য তুমি জাস্ট কতটুকু করবা, এই যে এ এক্স আর এ ওয়াই এতটুকু ভ্যালু তুমি বের করলেই তোমার মানটা চলে আসবে। তো চলো এটা করা যাক। তো কি করবা, রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা যদি করো তাহলে কি আসছে, রুট ওভার অফ 36 প্লাস 64 18 64 মানে রুট ওভার অফ 100 ইকুয়ালস টু 10। তাহলে সঠিক উত্তর কত, এই কোশ্চেনটা সঠিক উত্তর হচ্ছে 10। তো এটা আশা করি বুঝতে পারছো। তো এটা ছিল হচ্ছে ভেক্টর থেকে আরেকটা কোশ্চেন। তো চলো 3 নম্বর কোশ্চেন সলভ করা যাক। তো জিএসটি 24-25 সেশনে আসা আরেকটা কোশ্চেন, যে এম এর মান কত হলে তিনটি ভেক্টর
আর একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। তো তোমরা জানো যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করার শর্ত হচ্ছে ভেক্টর তিনটি সমতলীয় হবে। তো ভেক্টর তিনটি সমতলীয় কখন হয়? যখন তিনটি ভেক্টরের সহগগুলো নিয়ে একটি নির্ণায়ক তৈরি করা হয় এবং ওই নির্ণায়কের ভ্যালুটা যখন 0 হয় তখন আমরা ভেক্টরটি কি বলতে পারি? সমতলীয় বলতে পারি। এটা হচ্ছে সমতলীয় ভেক্টর সংক্রান্ত যে টপিক, ওই টপিক থেকে আসছে। তো তিনটি ভেক্টরের যেই এক্স অক্ষ, অয় অক্ষ, জেড অক্ষ আছে, ওই যে সহগগুলো আছে ওইগুলো নিয়ে একটি নির্ণায়ক তৈরি করে ওইটার ভ্যালু যদি 0 হয় তাহলে তিনটি ভেক্টর সমতলী হয়। আর তিনটি ভেক্টর যদি সমতলী হয় তখনই কেবল কি হয়? একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়। তো চলো তিনটি ভেক্টরের সহগগুলো নিয়ে একটা নির্ণায়ক তৈরি করা যাক। m -2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1 -3, 5, তারপর 2, 1 -4। এটা হচ্ছে তোমার একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? ভেক্টরগুলো সমতলীয় হবে। আর সমতলীয় হলে কেবলমাত্র কি করবে? সমকোণী ত্রিভুজ গঠন করবে। তো এটাকে যদি সলভ করি তাহলে কি দেখবো? দেখো var 12 -5 প্লাস 2 ইন্টু -14 -14 প্লাস 1 আর ইন্টু 1 মাইনাসের প্লাসের 6 ইকুয়ালস টু 0 বা 7m মাইনাসের 28 প্লাসের 7 ইকুয়ালস টু 0 বা 7m ইকুয়ালস টু 21 বা m ইকুয়ালস টু 3। তো তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটার উত্তর হচ্ছে 3। এই কোশ্চেনটার উত্তর কত? 3। এটা সঠিক উত্তর হচ্ছে 3। তো এই ছিল ভেক্টর থেকে আসা বিগত 5 বছরে জিএসটিতে যে কোশ্চেনগুলো আসছে, সর্বমোট 5 বছরে 3টি কোশ্চেন আসছে। তো এই 3টি কোশ্চেনে তুমি যদি খেয়াল করে দেখো খুব বেশি কঠিন কোশ্চেন আসে নাই। তুমি যদি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এভাবে সলভ করতে পারো তাহলে তোমার কাছে জিএসটি নিয়ে ভয় থাকবে না। অনেকে ভাবে যে জিএসটিতে অনেক কঠিন কোশ্চেন আসে, আসলে কঠিন না। তুমি যদি এভাবে টাইপ ধরে ধরে তুমি যদি খেয়াল করো, ভেক্টর গুণন থেকে একটা কোশ্চেন আসছে, তারপর হচ্ছে সমতলীয় ভেক্টর সংক্রান্ত থেকে একটা কোশ্চেন আসছে। তো এই ইম্পর্টেন্ট যে কমন টপিকগুলো আছে এগুলো কিন্তু তুমি ইন্টারমিডিয়েট থেকে এসএসসি পর্যন্ত পড়ে আসো, তারপরে এখান থেকে কোশ্চেন আসে। তো ভেক্টর থেকে কী ধরনের কোশ্চেন আসে জিএসটিতে আশা করছি একটা ধারণা পাচ্ছ। আর এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে আশা করি তোমার আর ভেক্টর থেকে জিএসটিতে যে ধরনের কোশ্চেন আসো তুমি উত্তর করতে পারবা। তো আমার কাজ ছিল কোশ্চেন ব্যাংক সম্পর্কে তোমাকে ধারণা দেওয়ার। তো জিএসটিতে যে 3টা কোশ্চেন আসছে এখন পর্যন্ত ভেক্টর অধ্যায় থেকে সবগুলো সলভ করে দিলাম এবং একটু ধরিয়ে দিলাম যে কোন কোন টপিক থেকে আসে। তো টপিকগুলোর নামও তুমি দেখলা, কোশ্চেন কীভাবে সলভ করলাম এগুলো দেখলা। তো চলো এখন আমরা নিউটনিয়ান বলবিদ্যার কোশ্চেনগুলো সলভ করি। 24-25 সেশনে, জিএসটির 24-25 সেশনে তোমরা শুনলে অবাক হবা যে শুধু নিউটনিয়ান বলবিদ্যা থেকে 3টা কোশ্চেন এসেছে। তো এখানে 2টা কোশ্চেন লেখা আছে। তো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে তোমরা দেখতে পাচ্ছ বল সংক্রান্ত কোশ্চেনগুলো আসে, তারপর লিফট উপরে উঠানামা থেকে আসে, গাদ বল এবং বলের গাদ খুবই ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি খেয়াল করো জিএসটিতে অনেক কোশ্চেন আসছে এই টপিকটা থেকে। তারপর গতিশক্তি ও ভরবেগ থেকে অনেক কোশ্চেন আসে, টর্ক থেকে আসে, সংঘর্ষ, ঘর্ষণ সংক্রান্ত, কেন্দ্রমুখী বল, রাস্তার ব্যাংকিং। অর্থাৎ এই একটা অধ্যায় যদি তুমি পড়ো, ভালো করে পড়ো, তাহলে তুমি খেয়াল করবা যে তুমি প্রায় 4 থেকে 4টা কোশ্চেনও কমন আসতে পারে। তো দেখো গত বছর অর্থাৎ 24-25 সেশনে সর্বমোট 3টা কোশ্চেন আসছিল শুধু নিউটনিয়ান বলবিদ্যা থেকে। তো চলো কোশ্চেনগুলো সলভ করে দেখি কোশ্চেনগুলো কতটুকু কঠিন এবং কীরকম ছিল। তো দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল, একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কোয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে টপিকটা হচ্ছে এই টর্ক থেকে এসেছে। তো আমরা জানি এটা অনেক সহজ একটা কোশ্চেন সলভ করার জন্য তুমি প্রথম দেখবা যে কোশ্চেনে কী ভ্যালু দেওয়া আছে। কোশ্চেনগুলো তুমি যত দ্রুত সলভ করতে পারবা তুমি তত বেশি, কারণ জিএসটিতে সময়ে ম্যানেজ করাটাই অনেক কঠিন। তো তুমি দেখো এই কোশ্চেনটা যদি সলভ করো, 1 নম্বর যে কোশ্চেনটা আছে এটা যদি আমি সলভ করি, দেখো আমরা জানি এখানে কী দেওয়া আছে, আই দেওয়া আছে জড়তার ভ্রামক, আই কস্ট কী দেওয়া আছে 10 কেজি মিটার স্কোয়ার। এটা তুমি দেখে দেখে মুখে মুখে উত্তর করতে পারবা এটা। আর এটার তোমার চাকাটিতে 10 রেডিয়ান্স কী দেওয়া আছে, কৌণিক ত্বরণ কি আলফা, কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। কত দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা জানি কি টর্ককে কী দ্বারা প্রকাশ করা হয়ে থাকে,
টাউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে না, টাউ ইজ ইকুয়ালস টু কি আই আলফা। তো এক সূত্রে তুমি অঙ্কটা শেষ করতে পারতেছো, 10 × 10 ইকুয়ালস টু 100 নিউটন মিটার। কি টর্কের একক কি নিউটন মিটার, তাহলে কোনটা সঠিক উত্তর বি। তো দেখো এরকম ইজি একটা কোশ্চেন টর্ক থেকে এসেছে। তো জিএসটিতে যে খুব বেশি কঠিন কোশ্চেন আসে ব্যাপারটা এরকম না। তো চলো 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা সলভ করি এখন। 2 নম্বর কি কোশ্চেন কি বলছে দেখো, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত। তোমাকে কি বের করতে বলছে, আর বের করতে বলছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, অর্থাৎ কি এটা আর। তোমাকে কি দিয়ে দিছে দেখো, বি দিয়ে দিছে, তারপর দিয়ে দিছে হচ্ছে এ, বি দিয়ে দিছে আর কেন্দ্রমুখী অর্থাৎ এসি, এসি দিয়ে দিছে। আমরা কি জানি কেন্দ্রমুখী ত্বরণের একটা ফর্মুলা তোমরা সবাই জানো, AC is equals to অর্থাৎ A equals to V স্কোয়ার বাই আর, বি স্কোয়ার বাই আর, বৃত্তাকার বি স্কোয়ার বাই আর। তো তোমাকে এখান থেকে কী বের করতে বলছে, আর এর ভ্যালুটা বের করতে বসছে, তোমাকে বিও দিয়ে দিয়েছে এও দিয়ে দিয়েছে। তো তুমি জাস্ট এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে কি হবে, আর ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ। তো তুমি দেখো এখানে বৃত্তাকার পথের বিটা কিসে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, বাট তোমাকে দেখো উত্তরগুলো কী দেওয়া আছে মিটারে দেওয়া আছে। তো কিলোমিটার পার আওয়ারকে তোমার কী করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে কী করতে হয় 3.6 দ্বারা ভাগ করতে হয়। তো 72কে যদি তুমি ভাগ করো তাহলে তোমরা এটা মুখস্থ হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ মতো নেই, 72 কিলোমিটার পার আওয়ার থেকে 20 মিটার পার সেকেন্ড হয়। তো 20 তার হোল স্কোয়ার, এর মান কত দিয়েছে তোমার, এর মান হচ্ছে 1, অর্থাৎ 20 স্কোয়ার মানে 400 মিটার। তো আনসার কত 400 মিটার, অর্থাৎ এটার উত্তরটা কত ছিল এ। তুমি দেখো একদম ডিরেক্ট সূত্র বসায় অঙ্কটা আসছে, কেন্দ্রমুখী বল যে টপিকটা আছে এই টপিক থেকে কি আসছে এই কোশ্চেনটা আসছে। তো 2টা কোশ্চেন দেখে তোমার কি মনে হচ্ছে খুবই সহজ। চলো 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো দেখো গত বছরে আসা আরেকটা কোশ্চেন কি ছিল, কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে। তো এই কোশ্চেনটা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এতবার আসছে যে এটা উত্তর তোমার মুখস্থ হয়ে গেছে, এটার উত্তর 100%, এটা মানে মুখস্থ মানে অনেকেই জানে। তো দেখো এটা কোন টপিক থেকে আসছে, এই যে গতিশক্তি ও ভরবেগ সংক্রান্ত যে টপিকটা আছে এটা থেকে আসছে। তো দেখো সবগুলো কিন্তু আমার দেয়া যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলোর ভিতর থেকে আসবে এবং কোশ্চেনগুলো তোমার উত্তর করার মতো নেই যে আহামরি কঠিন কোশ্চেন আসতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো দেখো এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টরা বুঝতে একটু সমস্যা হয়, এই জন্য আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখো কি বলছে, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে। তো তুমি ধরে নাও আদি গতিশক্তি EK1 ইজ ইকুয়ালস টু কত 100% ছিল, ধর EK1 মানে 100% ছিল, ওইখান থেকে বৃদ্ধি পাইছে কত 300%, অর্থাৎ EK2 হচ্ছে কত, EK2 হবে হচ্ছে এই 100% থেকে 300% বৃদ্ধি পাইছে, অর্থাৎ কত 100% প্লাস যোগ হয়েছে কত 300%, আর 300% অর্থাৎ টোটাল কত 400% বৃদ্ধি পেয়ে কত হয়েছে 400% হয়ে গেছে। তো আমরা কি জানি ভরবেগ এবং গতিশক্তি একটা সূত্র আছে না, পি স্কোয়ার ইকুয়ালস টু 2m ইন্টু EK বা P ইকুয়ালস টু রুট ওভার অফ 2m EK, এই সূত্র আছে না। তো এখান থেকে আমরা কি আসতে পারি, P ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ EK। তো এখান থেকে কি লেখা যায় P1 বাই P2 ইকুয়ালস টু EK1 বাই EK2 তার রুট। এই সিদ্ধান্তে আসতে পারি না আমরা, এটা হচ্ছে তোমার সূত্র। তো তুমি এখন দেখো, তো আবার তুমি ধরে নাও ভরবেগ কত বাড়বে। তো আদি ভরবেগ P1 তুমি যদি 100% ধরে নাও, P2 তুমি কত তুমি জানো না, P2টা বের করবা। তো এখান থেকে তুমি জাস্ট এখন কি করবা ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করো, এখানে যদি তুমি মানটা বসায় দাও, তো P1 এর মান তুমি কত জানো 100, এই যে এটাতে মান বসাচ্ছি, P1 এর মান 100, P2 এর মান কত তুমি জানো না, P2 ইকুয়ালস টু রুট ওভার অফ E1 এর মান কত 100, E2 এর মান কত 400। তো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 100 বাই P2 ইকুয়ালস টু হাফ বা P2 ইকুয়ালস টু 200%। তুমি দেখো P2 মান আসতেছে 200%, অর্থাৎ আগে P2 কত ছিল 100%, এখন কত হচ্ছে 200%, অতএব বৃদ্ধি অর্থাৎ ডেল P ইকুয়ালস টু P2 মাইনাস P1 ইকুয়ালস টু 200 মাইনাস 100
ইকুয়ালস টু 100%, অর্থাৎ ভরবেগ কত বাড়বে? 100%, অর্থাৎ 100% ভরবেগ বৃদ্ধি পাবে। তো এভাবে যদি তুমি ভেঙে ভেঙে করো তাহলে তুমি ম্যাথটা খুব ইজিলি মনে রাখতে পারবে, পরীক্ষার হলে ভুল হবে না। যদি তুমি অন্যভাবে অর্থাৎ কোনো শর্টকাট দিয়ে মনে রাখার চেষ্টা করো তাহলে দেখো কোশ্চেনটা ভুল হচ্ছে। তো তুমি সবসময় এই সূত্রটা মনে রাখবা, পি স্কোয়ার ইকুয়ালস টু, এই সূত্রটা কিন্তু এরকম ছিল আর কি, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এই সূত্র থেকে এটা আসছে, 2m এখানে এসে এই সূত্র, এখান থেকে জাস্ট মানগুলো বসাও। তুমি ধরে নিবা 300% বৃদ্ধি, অর্থাৎ ইকে 1 ছিল 100% আর পি 1 ছিল কত? 100%। এতটুকু ধরে নিয়ে যদি তুমি ম্যাথটা সলভ করো তাহলে দেখবা তুমি খুব ইজিলি তোমার সঠিক উত্তর। তুমি এখানে যদি অনেক অঙ্কে দেবা 44% দেওয়া থাকে বা বিভিন্ন পার্সেন্ট দেওয়া থাকে, যে কোনো পার্সেন্ট দেওয়া থাকুক, তুমি জাস্ট এই সিস্টেমে করে আসবা তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম। তো এখন দেখো, তুমি দেখো 3টা কোশ্চেন তোমাকে সলভ করলাম। একটা টর্ক থেকে ছিল, কেন্দ্রমুখী বল থেকে ছিল, তারপর হচ্ছে গতিশক্তি ও ভরবেগ থেকে ছিল। দেখো 3টা টপিক থেকে তুমি 3টা ইজি কোশ্চেন, এই কোশ্চেনগুলো তুমি জিসি 24 সেশনে আসা কোশ্চেন, তো তুমি খুব ইজিলি উত্তর করে আসতে পারতা। তো খুব বেশি কঠিন প্রশ্ন আসে না, এভাবে সলভ করতে থাকো। তো চলো নেক্সট কোশ্চেন সলভ করা যাক। তো চলো আরেকটা কোশ্চেন সলভ করা যাক। দেখো এটা ব্যাংকিং থেকে আসা একটা কোশ্চেন, রাস্তার ব্যাংকিং সংক্রান্ত। এই কোশ্চেনটা অনেকে উত্তর করে আসতে পারে নাই, কারণ এটার হ্যান্ড ক্যালকুলেশনটা তুমি অপশনগুলো দেখিয়ে বুঝতে পারতেছো। দেখো 0.15, 0.015, 0.115, 0.215, দেখো ক্যালকুলেশনগুলো খুব কাছাকাছি। তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে একটু কঠিন হবে। তো এরকম যদি কোনো কোশ্চেন আসে তুমি চাইলে স্কিপ করতে পারো, যদি তুমি হ্যান্ড ক্যালকুলেশনে তেমন পারদর্শী না হও আর তোমার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে। তবে এটা যে হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে না ব্যাপারটা এরকম না, তুমি হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে। তো দেখো কি কোশ্চেনটা বলছে, একটি সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার পার আওয়ার বেগে 30 মিটার ব্যাসার্ধে, তো আর দেওয়া দিছে, তোমার আর দেওয়া আছে, আর ইকুয়ালস টু কত? 30 মিটার, আর দিয়ে দিছে 30 মিটার একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাকে ঘন্টায় 24 কিলোমিটার, ঘন্টায় কি বলছে 24 কিলোমিটার ব্যাগে, বি দিয়ে দিছে তোমার ঘন্টায় হচ্ছে 24 কিলোমিটার। এটাকে যদি তুমি মিটার নাও তাহলে হচ্ছে 24,000 মিটার হবে। 24 ঘন্টায় এত ব্যাগে পি 24,000 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 24,000 মিটার, নিচে হবে মিটার কিলোমিটার পার আওয়ার ছিল, তাহলে এটা 3600 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে তাহলে হবে হচ্ছে তোমার যদি 12 দিয়ে কাটাকাটি করো এটাতে তাহলে হবে হচ্ছে 20/3 এরকম আসবে। এটা হচ্ছে ব্যাগের মান মিটার পার সেকেন্ড। আর তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে। তো তোমরা জানো ব্যাংকিংয়ে, রাস্তার ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা সূত্র, tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তোমাকে কী বের করতে বলছে? এই থিটার মানটা বের করতে বলছে। তো এখান থেকে যদি আমরা থিটার মান বের করতে যাই, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 বি স্কোয়ার বাই আর ইন্টু জি। তো এখন দেখো তুমি tan ইনভার্স 1 আর ব্র্যাকেটে একটা মান দেওয়া আছে, অর্থাৎ এতটুকু যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনের মানটাই দেওয়া আছে সরাসরি, কারণ তুমি tan ইনভার্সের মান ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে এই ক্যালকুলেশনটাই অনেকে করতে পারে না। তো এখানে যদি তুমি জাস্ট এতটুকুর মানটা তুমি বসাও তাহলে কী হবে দেখো, tan ইনভার্স 1 20/3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে তোমার 30 ইন্টু 9.8 এটা। তো এই যে এত কঠিন একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করে তোমার এর কাছাকাছি একটা মান নিয়ে আসা যাবে না, কারণ তুমি দেখো সবগুলো মান কি খুবই ক্লোজ, এটা তুমি করতে পারো। তো চলো দেখাই তোমাকে এই ক্যালকুলেশনটা, আমি একটু মুছে দিই যেন তোমাদের বোঝাতে সহজ হয় যে কীভাবে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো। জাস্ট আমি এতটুকু রাখলাম, তুমি দেখো জাস্ট এতটুকু ক্যালকুলেশনটা তুমি করতে পারলেই হবে। তো এই ক্যালকুলেশনটা করার জন্য তুমি একটু ভেঙে ভেঙে করবা। দেখো 20/3 গুণন 20/3 তুমি এভাবে ভেঙে ফেলো, ভেঙে ভেঙে করতে পারো। 30 গুণন 9.8, এটাকে যদি তুমি লেখো পরের লাইনে কী লেখা যাবে, 400/9 ইন্টু 1/30 ইন্টু 9.8। তো এখন তুমি 0 0 যদি ক্যান্সেল করে দাও তাহলে তুমি আবার এটাকে তুমি লিখতে পারো। দেখো 40 গুণন 10 ডিভাইডেড বাই 3 নং 27 গুণন হচ্ছে 98। তুমি দেখো এভাবে করা যায়। তারপর হচ্ছে তুমি কী লিখতে পারো, 400 ডিভাইডেড বাই এই 27 আর 98কে তুমি আলাদা করে এখানে ক্যালকুলেশন করতে পারো। 27 আর হচ্ছে 98 আর এখানে হবে 27, এই দুটাকে যদি তুমি ক্যালকুলেশন এখানে তুমি করো তো কি হবে,
7 আর 56 6, হাতে আছে তোমার 5, 7 নং 63, 64 5 66 68, 68, 8 2 16, এটা 0, 16 6, হাতে আছে তোমার আর 1 90, তাহলে এখানে হচ্ছে 6, 12 এর 2, 12 এর 2, 6, 8 আর 6 14, 14 1, 1 10 6 2, অর্থাৎ 2646। তো এখানে হবে 2646। এখন তুমি দেখো এটা দিয়ে তোমার 400কে ভাগ করতে হবে। তো 400 2646, এখানে 0 পয়েন্ট দিয়ে এখানে যদি একটা শূন্য দাও তাহলে তুমি দেখো 2600 গুণে যদি করো তাহলে এটা থেকে একবার যাবে, তো হবে 2646। তো এটা থেকে যদি এটা মাইনাস করো 4 5 4 5 3 4 5 3 1, অর্থাৎ তারপর আরেকটা যদি তুমি 0 দাও 13540, 2646 13540 কতবার যাবে? এটা যদি তুমি 2500 ধরো তাহলে 10,000-এর মধ্যে যায় 4 বার। 5 বার যদি দাও তাহলে যাবে 5 বার। তুমি দেখো 5 বার যদি গুণ করো তাহলে এখানে এক যায়, দেখো 5 বার। তো তুমি দেখো 0.15 একটা মানি আছে, এই যে 0.15, আরেকটার সাথে কোনো মিলে না, তাহলে আনসার হচ্ছে 0.15। ক্যালকুলেশনটা করা যাবে, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন এটা তো তোমরা অনেকে এই হ্যান্ড ক্যালকুলেশনটা বোঝো নাই, কিন্তু এটা করতে হলে একটু ফাস্ট, আমি তোমাদেরকে আরও ফাস্ট করতে পারতাম। তো হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তোমাদের সামনে ভিডিও দিব, কিন্তু তুমি দেখো এটা দেখে কীভাবে 0.15 আসছে। তো এটা তুমি উত্তর করা যাবে না, ব্যাপারটা এরকম না, এটা উত্তর করা যাবে। তো আশা করছি ম্যাথটা বুঝতে পারছো। এরকম ম্যাথ আসলে স্কিপ করার চেষ্টা করবা, কারণ বড় বাঘ আছে, গুণ আছে, এগুলো করতে একটু সময় যাবে। তো পরীক্ষার হলে যে প্রেশার থাকে ওই প্রেশারে উত্তরটা একজ্যাক্ট বের করে নিয়ে আসা একটু কঠিন। তো এটা জাস্ট তুমি এটাকে ভাগ করে বুঝে যাচ্ছ 0.1 আসছে, দেখো এখানে একটাতে 0.1, বাট এটাতে 5 বার যায়, তার মানে এটাই উত্তর হবে, এটা বোঝাই যায় এখানে ভাগ থেকে দেখে আমি সরাসরি লিখে দিছি। আর নিচে ক্যালকুলেশন করার দরকার নেই, 0.15 আসে, তুমি ক্যালকুলেটর দিয়েও করে দেখতে পারো। তো আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্ক করা যাক। তো দেখো জিএসটিতে নিউটনের বলবিদ্যা থেকে আরেকটা কোশ্চেন আসা সলভ করা যাক। দেখো এই কোশ্চেনটাতে কী বলছে, একজন ফুটবলার 0.4 কেজি বরের 0.4 কেজি বরের এম দিয়ে দিছে তোমাকে, এম 0.4 কেজি বরের আর এবং 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল তোমাকে টি দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, টি দিয়ে দিছে। ফুটবলার কর্তৃক ফুটবলটির উপর প্রযুক্ত বল কত? এবং কিক মারার সময়, এই যে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, কিক মারার সময়কাল 0.2। এইটা দেখেই তুমি বুঝতে হবে এটা হচ্ছে তোমার বলের ঘাত। অর্থাৎ যখন তুমি কাউকে ধরো, তুমি কাউকে একটা থাপ্পড় মারলা, তো এই যে মানে অতি দ্রুত বলের ঘাত বা ঘাত বলের সংজ্ঞাটা কী ছিল? অতি অল্প সময়ে যে বলটা সংগঠিত হয় সেটাই কি তোমার বলের ঘাত বা ঘাত বল। তো এই যে এই লাইনটা দিয়ে তোমার বুঝতে হবে এটা বলের ঘাত থেকে আসছে, বা তুমি এই বলের ঘাত দ্বারা তুমি এই অঙ্কটা সলভ করবা। তো তুমি জানো আমরা কি জানি? আমরা জানি বলের ঘাত যে ইকুয়ালস টু এফ ইন্টু টি। তোমাকে কি বের করতে বলছে? এখান থেকে তোমাকে প্রযুক্ত বলটা বের করতে বলছে। তো তোমাকে কি দিয়ে দিছে দেখো, তোমাকে এম দিয়ে দিছে, এম ইকুয়ালস টু 0.4 কেজি। তারপর তুমি হচ্ছে তোমার এফ জানো না, তুমি টি জানো 0.02 সেকেন্ড। তারপর হচ্ছে তোমার জে সমান সমান কি জানো? ভরবেগের পরিবর্তন না, ভরবেগের যে আমরা কি জানি, জে ইকুয়ালস টু কি ডেল পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ইন্টু ডেল বি, অর্থাৎ এম ইন্টু ডেল বি, অর্থাৎ ভর ইন্টু বেগের পরিবর্তন। জে ইকুয়ালস টু কি ভর ইন্টু বেগের পরিবর্তন। তো চলো এখান থেকে আমরা যে মানটা বের করি, এফ ইকুয়ালস টু কি হবে জে বাই টি। তো জে এর মান কত? জে এর মান হচ্ছে তোমার এম ইন্টু ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে তোমার টি। তো এম এর মান হচ্ছে 0.4, আর ডেল বি কত? ডেল বি হচ্ছে তোমার ব্যাগের পরিবর্তন, অর্থাৎ হচ্ছে 12 মাইনাস 5 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.02। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কী হবে দেখো, 0.4 ইন্টু 12 মাইনাস 5 অর্থাৎ হচ্ছে তোমার 7 ডিভাইডেড বাই হচ্ছে 0.02। তো তুমি এটাকে কীভাবে করবা? তোমরা জানো দশমিক উঠানোর জন্য উপর নিচে 10 দিয়ে গুণ করা যায়। তো হচ্ছে 4 ইন্টু 7 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 10। তো এটা দিয়ে হচ্ছে কাটো 10, 2 দিয়ে যদি 10-এ কাটো 5,
4 5 20 আর 7 দুগুণে 14, অর্থাৎ হচ্ছে 140 নিউটন। দেখো 140 কোথায় আছে? এডিতে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 140। দেখো হ্যান্ড ক্যালকুলেশনগুলোও খুব ইজিলি করা যাচ্ছে। তো কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয় এই সংক্রান্ত ভিডিও দিব, আর যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো অবশ্যই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো আরও একটা কোশ্চেন তোমরা দেখো কি বলছে, সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি বরের একটি বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হলে প্রতিটি তারের কত নিউটন টান পড়বে। তো এটা কোন সংজ্ঞা? আমরা জানি কোনো বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে উঠানো হয় বা উপর থেকে নিচের দিকে উঠানো হয়, ওইটা কি লিফটের সাথে সামঞ্জস্যপূর্ণ না? ওই লিফটের ম্যাথ থেকে এটা আসছে। তো আমরা কি জানি, কোনো বস্তুকে লিফটের সাহায্যে যদি নিচ থেকে উপরের দিকে উঠানো হয় তখন বল কি হয়? F = m × g + a। আর যদি উপর থেকে নিচের দিকে নামানো হয় তাহলে m × কি হয়? g - a, এরকম না? তো এই সূত্রে যদি তুমি এই মানটা বসাও তাহলে তুমি দেখো F = m × g + a। তো m এর মান কত? বা F = m হচ্ছে 6, g হচ্ছে 9.8 প্লাস a দেখো সমবেগে যখন কোনো বস্তু চলে তখন কি তার ত্বরণ থাকে? না। সমবেগে যখন কোনো বস্তু চলে, যেহেতু এখানে কি বলে দিচ্ছে সমবেগে টানা হয়, তো সমবেগে টানা হলে বস্তুর ত্বরণ কত? 0। তাহলে 0। তো তুমি 6 এর সাথে 9.8 যদি গুণ করো, 6 নং 54, 6 নং 54 আই থিঙ্ক 58-এর কাছাকাছি হবে, 58 পয়েন্ট হবে, 58 পয়েন্ট সামথিং হবে। এটা কি এফ এর মান পাচ্ছ তুমি কি? 4টি তামার তারের সাহায্যে, তোমাকে এখানে কি বলে দিছে? 4টি তামার তারের সাহায্যে তুমি যখন বস্তুটাকে উপরে তুলছো তখন তোমার আর যে নিট ত্বরণ মানে নিট বল কত? 58। তোমাকে কি বলছে? প্রতিটি তারে, অর্থাৎ প্রতিটি তারে কত বল হবে? 4টি তারে হয় 58, তাহলে তোমার প্রতিটি তারে কত হবে? তাহলে তুমি 58কে যদি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে তো হয়। তো 58কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 14 58, অর্থাৎ কত হবে? এই 14-এর কাছাকাছি একটা মান, এখানে 58 প্লাস ছিল তাই 14.7, অর্থাৎ এই ম্যাথের উত্তরটা কত? 14.7। তো আশা করছি বুঝতে পারছো। দেখো লিফট থেকে কত সুন্দর এবং সহজ একটা ম্যাথ চলে আসছে, এটা খুব ইজিলি তুমি সমাধান করতে পারতেছো। তো দেখো নিউটনের বলবিদ্যা থেকে নেক্সট আরও দুইটা কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা কি আছে এখানে, কোনো বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত কেজি মিটার পার সেকেন্ড? তো দেখো ভরবেগের পরিবর্তন এটা তোমাকে তখন দেখাইছিলাম, এই জন্য অঙ্কটা করে রাখছি। বলের ঘাত থেকে আসছে, যে বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। আমরা কি জানি ভরবেগের উপর j = ft, সরাসরি মান বসায় তুমি উত্তর করতে পারতেছো। এটার উত্তর হচ্ছে তোমার আর সি 45। এটা তুমি জাস্ট সূত্রটা পারলে তুমি উত্তর করতে পারবা। দেখো খুবই ইজি ম্যাথ আসতেছে, এগুলো সব কিন্তু জিএসটিতে আসা ম্যাথ। তো জিএসটিতে যে ফিজিক্স থেকে খুব বেশি কঠিন ম্যাথ আসে ব্যাপারটা এরকম না। তো দেখো আরেকটা কোশ্চেন কি আসছে, একটি চাকার ব্যাসার্ধ 1 মিটার 1 মিনিটে 15 বার ঘুরলে এর প্রান্তিক রৈখিক বেগ কত? দেখো কেন্দ্রমুখী বল এবং রৈখিক বেগ কৌণিক বেগ থেকে আসছে। তো আমরা কি জানি যে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্কের সূত্র b = ω/r। অর্থাৎ দেখো এখানে তোমাকে কি বলে দিছে, ঘূর্ণন যেটা অর্থাৎ কৌণিক বেগের সাথে রৈখিক বেগের এই একটা ফর্মুলাই b = ω/r। এখান থেকে তোমাকে বের করতে বলছে রৈখিক বেগ অর্থাৎ b বের করতে বলছে। তো আমরা কি জানি ω = কি 2πn/t, এটা জানি না। তো ওমেগার মান যদি তুমি জানো, দেখো আর এর মান কত দিয়ে দিছে 1 মিটার, অর্থাৎ ব্যাসার্ধ দিয়ে দিছে 1, আর এর মান তুমি জানো 1। তোমার কি জানতে হবে? ওমেগার মানটা তুমি বের করতে পারলে এখানে জাস্ট বসাই দিলে উত্তর চলে আসে। তো ওমেগার মান বের করি 2πn, n মানে কি কতবার ঘুরে, ঘুরবার যে সংখ্যাটা বা ঘূর্ণন সংখ্যা, n এর মান কত 15, টি কত 1 মিনিটে কত সেকেন্ড 60 সেকেন্ড। তো 15 দিয়ে কাটো যদি 4, এটা দিয়ে যদি করো তাহলে হচ্ছে π/2, অর্থাৎ কত হতেছে π/2, ওমেগার মান হচ্ছে π/2। তো এখানে যদি বসাও π/2 × 1, তো তুমি দেখো এটার মান আসতেছে কত, বি এর মান কত আসতেছে π/2। তো সঠিক উত্তর কত? π/2। চলো নেক্সট অঙ্ক করা যাক। তো দেখো নিউটনের বলবিদ্যার আরেকটা কোশ্চেন, এটাও দেখো বলের ঘাত থেকে আসছে। তোমরা খেয়াল করতেছো বলের ঘাত থেকে কত বেশি কোশ্চেন আসতেছে জিএসটিতে। 5 কেজি বরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে, ধরো যদি আমি তোমাকে এটা চিত্র, এটা একটা দেয়াল, এটা একটা বস্তু 5 কেজি বরের একটা বস্তু, এটা যদি বস্তু হয় 5 কেজি বরের, এটা তোমার এদিকে গেছে দেয়ালে ধাক্কা খাইছে, এটা যদি দেয়াল হয় কত 1.2,
1.2 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খেয়ে বিপরীত দিকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, তাহলে বলের ঘাত কত? বলের ঘাত কত? জে ইকুয়ালস টু হোয়াট তোমাকে বের করতে বলছে। তো তুমি দেখো এতটুকু ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা কি জানি? জে ইকুয়ালস টু কত? এফ টি। তো এখানে কি তুমি এফ এর মান জানো না? তাহলে এফ এর মান এম এ বসাও, এম এ টি। এম এর মান তুমি এম এ টি। তো এখানে যদি তুমি লেখো এই সমান কি লেখা যায়? ডেল বি বাই এ ইকুয়ালস টু ডেল বি বাই টি ইন্টু টি। তোমরা কি জানো? বি মাইনাস ইউ না? তো এখানে কি লেখা যায়? এম ইন্টু ডেল বি, টি টি ক্যান্সেল, ডেল বি 1. তো এখানে এম এর মান তুমি কত জানো? 5। আর ডেল বি, এখন এই ডেল বির যে মানটা আছে এটাই অনেকে বসাতে ভুল করো। তুমি চিন্তা করে দেখো, আদি বেগ 1.2 ছিল, এটা থেকে তুমি কত বেগে ফিরে আসছে সেটা মাইনাস করবা। যেহেতু বিপরীত দিকে বল, এই জন্য এটা কী হবে? মাইনাসের 0.8। তো মাইনাসের 0.8, তো কী আসতেছে? 1.2 প্লাসের 0.8 ইকুয়ালস টু কত আসতেছে? 2। অর্থাৎ এম ইন্টু ডেল বি। কীভাবে এই সূত্রটা আসে দেখো, এফ টি এ ইকুয়ালস টু কী জানি? বি মাইনাস ইউ না? অর্থাৎ একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগ মাইনাস করলে কি হয়? ব্যাগের পরিবর্তন। তো এম এ টি ইকুয়ালস টু এম ইন্টু ডেল বি বাই এটা টি, টি ইন্টু টি। তো টি টি ক্যান্সেল হয়ে যাবে, তো এম ইন্টু ডেল বি পরে থাকবে। তো এম ইন্টু ডেল বির মান কত বের করছো? 2 ইকুয়ালস টু কত? 5 ইন্টু 2 মানে হচ্ছে 10, অর্থাৎ নিউটন এনএস, অর্থাৎ হচ্ছে যেই বলের ঘাত যেটা ছিল এটা হচ্ছে 10। উত্তর হচ্ছে ডি। তো আশা করছি বুঝতে পারছো যে বলের ঘাত থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো একটা বস্তু কি ছিল? 5 কেজি ভরের একটা বস্তু 1.2 বেগে সামনের দিকে গেছে, তারপর একটা লম্বভাবে দেয়ালে ধাক্কা খেয়ে পিছনের দিকে ফিরে আসছে। পিছনের দিকে যেহেতু ফিরে আসছে, অর্থাৎ ব্যাগটা কি? নেগেটিভ। বিপরীত দিকে ফিরে আসছে, ব্যাগ নেগেটিভ। অর্থাৎ একটা থেকে যখন এটা বিয়োগ করবা, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে প্লাস। এই জায়গায় যদি ভুল না করো তাহলে এই অঙ্কে ভুল হওয়ার কোনো সুযোগই নাই। অর্থাৎ তোমরা দেখতে পারতেছো, তো আজকের ক্লাসে আমি ভেক্টর এবং নিউটনের বলবিদ্যা থেকে জিএসটিতে যতগুলো কোশ্চেন আসছে সবগুলো কোশ্চেন সলভ করে দিয়েছি। তো এখন তোমরা খেয়াল করে দেখো যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রতি বছর অনেক বেশি কোশ্চেন আসে। তো কোন কোন টপিক থেকে আসে? লিফট থেকে আসে, ঘাত বল থেকে, গতিশক্তি ও ভরবেগ থেকে কোশ্চেন আসছে, টর্ক থেকে কোশ্চেন আসছে, কেন্দ্রমুখী বল থেকে, রাস্তার ব্যাংকিং থেকে। দেখো যে টপিকগুলো এখানে লিখে রাখছি, এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে। কোশ্চেনগুলো যদি সলভ করো, দেখো আহামরি তেমন করে কঠিন কোশ্চেন আসে না, খুবই ইজি ইজি কোশ্চেনগুলো আসে। তো তোমরা এখন কোশ্চেন সম্পর্কে ধারণা পেয়েছো। এখন যদি তুমি ক্লাস করো, এই টপিকগুলো তুমি ক্লিয়ার করবা, তারপর নিজে নিজে আবার কোশ্চেন ব্যাংক সলভ করবা, তারপর তুমি এক্সাম দাও, তারপর তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। তো এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো তার একটাই উদ্দেশ্য, তোমরা নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করো না। এই জন্য তোমাদের আমি কোশ্চেন ব্যাংকগুলো সবগুলো কোশ্চেন ব্যাংক এভাবে সলভ করে দেবো প্রতিটা চ্যাপ্টার। তো ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করে রাখবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।